অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, কিন্তু তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। তিনি একসময় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দিতে গণতন্ত্রকে অবমুক্ত করেছিলেন, সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন, খেতাব পেয়েছিলেন দেশনেত্রী। তখন আপসহীন নেত্রী হিসেবে তিনি খেতাব পেয়েছিলেন। তারপরে গণতন্ত্রের যে যাত্রা 1991 সালে শুরু হলো, সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলেন। তার হাত দিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্রের পুনরায় যাত্রা শুরু হয়েছিল। তার হাত ধরেই এদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হয়েছিল এবং তার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র এবং নারী শিক্ষার অগ্রগতি হয়েছিল অভূতপূর্ব। 2001 সালে তিনি যখন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, আজকে আপনারা অনেকেই এই শোক প্রস্তাবে বলেছেন 3 বারের প্রধানমন্ত্রী। তিনি আসলে 4 বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে তখন রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় একবার প্রধানমন্ত্রী হলেন। তারপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর পরে তিনি আবার শপথ গ্রহণ করলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন 2001 সালে এবং চতুর্থবার 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এই 3 বার, চতুর্থবার 2001 সনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নাই, উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই যত আসনেই তিনি নির্বাচন করেছেন, ততবারই তত আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ের ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্র যার হাত দিয়ে বারবার অবমুক্ত হয়েছে, সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে তার নজিরবিহীন ত্যাগের নজির স্থাপন করে তিনি খেতাব পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে দেশনেত্রী এবং গণতন্ত্রের মা। আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মধ্যে নেই। তিনি নেই, কিন্তু তিনি আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে। সারা পৃথিবীর গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন তাদের অন্তরে। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন, জাগরুক থাকবেন। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। তার সেই নেতৃত্ব, গণতন্ত্রের জন্য অপরিসীম ত্যাগ এবং তার সংগ্রামের কাহিনী আজীবন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন এদেশের মানুষ স্মরণ রাখবে এবং অনুপ্রাণিত হবে। আজকে দীর্ঘ আলাপ করার সময় নেই, কিন্তু তার জীবনে নিয়ে আলাপ করতে গেলে জাতীয় সংসদের অধিবেশন একটি কেন, প্রত্যেকটা অধিবেশনই যেন কম হয়ে যাবে। সুতরাং আমি আজকের এই মহান জাতীয় সংসদে, যেহেতু আমাদের দীর্ঘ 17 বছরের রক্তের উপর দাঁড়িয়ে, যেই গণতান্ত্রিক সংগ্রামের উপরে দাঁড়িয়ে শহীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে যেই ভিত্তি নির্মাণ হয়েছে, তার ভিত্তিতে আমরা এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আছি, সেই জন্য আমি আজকে সময় বেশি নেব না। এই কামনা শুধু করতে পারি তিনি আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন। যারা দীর্ঘ 17 বছরের ধারাবাহিক সংগ্রামকে প্রত্যক্ষ করেছেন, যার ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের একটি বিশাল অংশ জুড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমাদেরকে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছিল। যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, যারা জীবিত আছেন, যারা ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যাদের আকাঙ্ক্ষা এবং যাদের প্রত্যাশা, জনপ্রত্যাশা পরিপূরণ করার জন্য আমরা আজকে এই জাতীয় সংসদে আছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আমরা সেই পথেই যাব। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাইয়ের শহীদদের প্রতি স্মরণ করতে আমি ভুলে গিয়েছিলাম, 71-এর শহীদদের প্রতি স্মরণ করতে ভুলে গিয়েছিলাম।
আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেহেতু এই সংসদে দাঁড়িয়ে আছি, সেই জন্য আমাদের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার আমি আহ্বান জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও 1 মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করতে চাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সেই লাখো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি। আমি স্মরণ করতে চাই একই সঙ্গে দীর্ঘ 18 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং হারিয়ে গেছেন আমাদের সেই সব বীর সহকর্মীদের। একই সঙ্গে 2024-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকারের অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে অল্প সময়ে কথা বলা অত্যন্ত কঠিন ব্যাপার। একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী, একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের এই 54 বছরের 43 বছর রাজনীতিতে বিচরণ করেছেন দাপটের সঙ্গে। এই নেত্রী বাংলাদেশে তিনবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এবং সম্পূর্ণ একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে। তিনি 2বার বিরোধী দলের নেত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তার যে মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা এবং অন্যান্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা। একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। আমি বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথার, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এডুকেশনের ক্ষেত্রে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুটি তারই হাতে তৈরি করা হয়েছিল এবং একই সঙ্গে বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের অনুমতি তিনি দিয়েছিলেন। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছিলেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি আমাদের মুক্ত বাজার অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি ছিল আমাদের আপনার রেভিনিউ আর্ন করার জন্য VAT, এটা ছিল তার করা, এবং বিনিয়োগকে মুক্ত করে দেওয়া বেসরকারি খাতে, যেটা আমাদের অর্থনীতির যুগান্তকারী পদক্ষেপ রেখেছিল। একই সঙ্গে অনুমতি ছাড়াই 30 কোটি টাকা বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছিল এবং নতুন শিল্প প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়ে। একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্যে দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, মূর্ত অর্থনীতিকে আরও প্রাণবন্ত করা, জলবায়ু ও পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করা ছাড়াও তিনি অনেকগুলো ব্যবস্থা নিয়েছিলেন, যে ব্যবস্থাগুলো আমাদের অর্থনীতিকে সচল করেছিল, আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আমি কথা একটু শুধু আরেকবার বলতে চাই যে অপোজিশন লিডার হিসাবে, বিরোধী দলীয় নেতা হিসাবে তার মূল কাজটি ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা। তার এই 43 বছরের যে
যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি, এবং সেটাই ছিল তার সবচেয়ে বড় কৃতিত্ব, যেটা আমাদের বাংলাদেশের মানুষকে আজকে পর্যন্ত অনুপ্রাণিত করে। আপনারা সবাই জানেন যে আমি একটু কবিতা পড়তে বলতে ভালোবাসি, যে কারণে আজকেও আমি আমাদের বিশিষ্ট কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু অংশ বেগম খালেদা জিয়া সম্পর্কে লেখা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ কবিতা, যা দেশনেত্রী সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলেছে। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর, লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্র বলে, তুমি কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠ ঘাট আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একতা দেখেছি মাতাকে এক অনিশ্চয়ই সাঁধারে দাঁড়িয়ে আলোর ডানার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। তিনি জাগিয়ে তুলেছিলেন সেই আশা। তিনি হেঁটে গিয়েছিলেন কারাগারে ভালোভাবে, কিন্তু আবার একই সঙ্গে তাকে হত্যা করার জন্য ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র তাদের টিকতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছিলেন, এবং সেদিনই তিনি জাতির সামনে তার সেই বিখ্যাত উক্তি তিনি করেছিলেন, সেই সমঝোতার কথা, যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা নির্মাণ করি আমাদের নতুন বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে শহীদ জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আমি প্রথমে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব গয়েশ্বরচন্দ্র রায়, 176 ঢাকা 3। মাননীয় সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ এই মহান সংসদে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা লাইনই আমার মনে পড়ে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিয়াছে তিনি মরেন নাই। মাননীয় সদস্য, আমরা শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে শোক প্রস্তাব আলোচনা করছি। আমরা এই মহান সংসদে আপনি কি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কিছু বলবেন? মাননীয় সদস্য, বেগম খালেদা জিয়ার উপরে আলোচনা সমাপ্ত হয়েছে। এখন আমরা আলোচনা করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে। এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটোখাটো ভুল হয়েই যায়, আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, সব কিছু শুনতে পারি না। জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদের পতন, সব কিছু আজকে এই যে শত মায়ের কান্না, সন্তানের হারানোর যে ব্যথা, গুম হওয়ার পরিবারের মা কি বোন কি সন্তান তারা অপেক্ষা করছে, এখনও তারা উদ্ধার হয়নি। আমাদের 16 বৎসরের যে নির্যাতন নিপীড়ন এবং বৈদেশিক শক্তির হাতে নিয়ে যিনি এই দেশটাকে লুটপাট করে
অনেকটা ভিক্ষা ঝুলি হাতে তুলে গিয়েছেন। লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন তারা আজকে নাই। এই জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে, এটাই প্রত্যাশা করি। কিন্তু আমরা শুধু তাদেরকে সম্পর্কে যা বলি, কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে। তারা এই বিপ্লব ঘটাল, এই বিপ্লবের পরে জাতি কী আশা করে, কী প্রত্যাশা করে, সেই প্রত্যাশার ব্যাপারে আমরা কতটুকু ঐক্যমত এক পথে চলতে পারবো। যেমন জুলাই বিপ্লবের সমৃদ্ধ হয়তো আমরা দৃশ্যমান না হলেও তাদের সাথে চলতে পারছি। অর্থাৎ এটাকে সফল করার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে আমার তখন তিনি বিদেশ আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে এই জুলাই বিপ্লবের পিছন দিক থেকে আমাদের যতটুকু দায়িত্ব ছিল অতটুকু দায়িত্ব আমরা পালন করতে কৃপণতা করি নাই। আমি আশা করি এই জুলাই বিপ্লবকে সার্থক যে গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার বা জাস্টিস সেটা প্রতিষ্ঠা করে যেন আমরা তাদের যথাযথ মূল্য দিতে পারি এই আন্দোলনে, শুধু কথায় নয় কাজের মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এর আমি বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলবেন? গো হেড। মাননীয় স্পিকার, আমাদের এই সামনের বিরোধী দলীয় নেতাদের পিছনের 2-3 সারিতে মাইকে কোনো কাজ করছে না। এইখানে আমাদের 2 জন আছেন, তারাও এইখানে যারা আছেন তো মাইকে কোনো কাজ করছে না এবং তারা মাইক্রোফোনে কিছুই শুনতে পায় না। এটা মাইক্রোফোনে তারা কেউ কিছু শুনতে পায় না, সকলেরই অভিযোগ এরকম, কেউ মাইকে শুনতে পায় না এরা। তো এই ব্যাপারটা আপনি মাননীয় চিফ হুইপ, আমি এবার অধিবেশনে বসার আগেই আমাকে জানানো হয়েছে যে কয়েকজন মাননীয় সদস্যের মাইক ডিস্টার্ব করছে এবং তারা বক্তব্য রাখতে পারবেন না তাদের মাইক থেকে। যদি তারা বক্তব্য রাখতে চান আমি তাদেরকে অনুমতি দেব পাশের সিটে বা অন্য কোনো সংসদ সদস্যে যার মাইক কাজ করছে সেখান থেকে আপনার বক্তব্য রাখতে পারবেন। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম, 184, ঢাকা 11। বক্তব্য রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধাদের উপর আনীত শোক প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ দেবার জন্য। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক ঐতিহাসিক একটি দিন, ব্যক্তিগতভাবে আমার জীবনেও। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে। সেই দিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক। আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, হাজারো শহীদের রক্ত মানানো আর অসংখ্য আহত পঙ্গু দেশপ্রেমিকের সর্বস্ব ত্যাগ করা মহান গণ অভ্যুত্থানের ফসল এই সংসদের অভিভাবক হিসেবে নির্বাচিত হয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় বিরোধী দলীয় উপনেতা এবং সকল মাননীয় সংসদ সদস্যদেরও অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সাথে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই বোনদের প্রতি আমার সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকগণ,
ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের নারী সমাজ। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও নির্যাতিত হয়েছে। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন ইসলামপন্থী ও বামপন্থী ছাত্রকর্মীদের, যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মাননীয় স্পিকার, 24 মানে কেবল 24 না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি 47-এর আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সকল জাতীয় শহীদকে। এ সকল ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদী বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্র কিশোরদের অকুতভয় সাহসকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদী, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। আমরা ওসমান হাদী ভাইকে স্মরণ করছি। শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী খাতুনকে স্মরণ করছি, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাঠের নেতৃত্বের একেবারে সামনে থাকার কারণে আজকের দিনটি আমার জন্য একই সাথে আবেগের, কষ্টের ও আনন্দের। আমাদের সংগ্রামের সাথী শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিব, 4 বছরের শিশু আহাদ, 6 বছরের শিশু রিয়া গোপসহ প্রায় 150 শিশু শহীদ। মাননীয় স্পিকার, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া শহীদ ইয়ামিন, সাভারের আশুলিয়ায় ভ্যানের উপরে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা কিশোর শহীদ সজল সহ অগণিত মানুষের স্মৃতি আমাকে প্রচন্ডভাবে নাড়া দিচ্ছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা সহ সংসদের সকল সদস্য এবং আপনার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আরো স্মরণ করিয়ে দিতে চাই মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের, যিনি বলেছিলেন, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। মাননীয় স্পিকার, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও তার আত্মত্যাগ। ওনার সংগ্রাম অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের তরুণ সমাজকে আত্মত্যাগ করতে, আত্মহুতি দিতে গণ অভ্যুত্থানে। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করতে চাই, আমরা যারা সংসদে বসতে পেরেছি, কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না। কারণ জুলাই গণ অভ্যুত্থান মানে শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একই সাথে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই। 70% মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, গণতন্ত্রে জনতার রায় সার্বভৌম, তার উপর কোনো আইন বা বিধান চলতে পারে না। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদী হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। জুলাই মানেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় ও দরদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি শেষ করব একটি কথা বলেই। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। এবার আমি আহ্বান জানাবো
জনাব জুনায়েদ সাকি তাকে বক্তব্য রাখার জন্য। বলেন। জনাব জুনায়েদ সাকি। এর আসন মাননীয় সদস্য, কোনো সমস্যা? মাননীয় সদস্য জুনায়েদ সাকি, আপনি কি বক্তব্য রাখতে চান? জি, প্লিজ গো অ্যাহেড। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্যে। আজকে আমি প্রথমেই পরম করুণাময়ের কাছে শুকরগুজার করি। বাংলাদেশের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা একটা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা প্রবেশ করতে পেরেছি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নতুন ধাপে শুরু হয়েছে এবং সেই কাজের জন্য দীর্ঘ যে লড়াই, 1971 সালের মুক্তি সংগ্রামে এই বাংলাদেশ প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখেছেন, যারা জীবন দিয়েছেন, প্রত্যেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও যে সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য প্রতিশ্রুতি তৈরি হয়েছিল এই দেশের নাগরিকদের জন্যে, সেটা আকাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। বরং শেষ পর্যন্ত আমরা দেখেছি মানুষের ভোটের অধিকার, মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এই রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা হওয়ার কথা ছিল, তাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং কেবল রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই নয়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার কাঠামো কিভাবে সেটা গড়ে উঠতে পারে সে নিয়েও আমরা আমাদের রাজনৈতিক জীবনের শুরু থেকে এবং বিশেষভাবে গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আমাদের বক্তব্য, আমাদের কর্মসূচি, আমাদের দিশা হাজির করার চেষ্টা করেছি। পরিষ্কার করে এখানে বলা দরকার, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই করেছে এখানকার রাজনৈতিক দলগুলো, এখানকার ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, নানা ধরনের সংগঠনগুলো। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির পরে রাজনৈতিক দলগুলো একটা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল এবং বিএনপির নেতৃত্বে এই দেশে 39টি রাজনৈতিক দল, আমাদের দল, গণসংহতি আন্দোলন সহ, গণতন্ত্র মঞ্চ, আমাদের জোট সহ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি এবং এইরকম 39টি দল বিএনপির নেতৃত্বে 31 দফা সুস্পষ্ট রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচিকে সামনে রেখে এক দফার ভিত্তিতে ফ্যাসিস্ট সরকারের পতন এবং শাসন ব্যবস্থার বদলের লক্ষ্য নিয়ে সংগ্রাম সূচনা করেছে। এবং এই লড়াইয়ে বহু রাজনৈতিক কর্মীরা তাদের জীবন দিয়েছেন, বহু রাজনৈতিক কর্মীরা তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুম, খুন, হত্যা, ক্রসফায়ারের শিকার হয়েছেন। বহু রাজনৈতিক কর্মীদেরকে, বিশেষভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের, এখানে যারা উপস্থিত আছেন প্রায় সকলকেই, এবং বিএনপির নেতা কর্মীদের বিশেষভাবে বলবো, কত কর্মীকে যে ধান খেতে ঘুমাতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে, কবরস্থানে আশ্রয় নিতে হয়েছে। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের বহু নেতা কর্মীদের কাছ থেকে আমরা তাদের এই কথা শুনেছি। সারা দেশের চিত্র এটা হয়েছে। এই ক্ষেত্রে সকল বিরোধী দলের অভিজ্ঞতাই প্রত্যেকে সেটা বলবো। আমি এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই জুলাইয়ের গণ অভ্যুত্থান এসেছে এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদের, জনতার যে আন্দোলন শুরু হয়েছিল,
সেই আন্দোলনকে আমরা বলতে চাই এটা ছাত্র, শ্রমিক, কৃষক, দেশের নারী এবং সকলের আন্দোলন। কারণ এখানে প্রাণ দিয়েছেন ছাত্ররা, এখানে প্রাণ দিয়েছে শিশুরা, এখানে প্রাণ দিয়েছে নারীরা, এখানে প্রাণ দিয়েছে বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটি বর্ণ পরিচয়ের মানুষ। কাজেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান সকল মানুষের সংগ্রাম হয়ে উঠেছিল। যে শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়া গোপ কিংবা আমাদের ছাত্র সংগঠনের জুলফিকার শাকিল সহ অসংখ্য তরুণেরা প্রাণ দিয়েছেন। আমার নিজের নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আশিক, তুহিন, ইসমাইল, ইমরান, বাঞ্ছারামপুরের 4 সন্তান, তারা প্রাণ দিয়েছেন। অসংখ্য সারা বাংলাদেশের তরুণেরা প্রাণ দিয়েছেন। এবং সেই আন্দোলনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যত হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের সময়ে, তার আগে এবং জুলাইয়ের পরে ওসমান হাদি সহ প্রত্যেকের বিচার এই দেশে প্রতিষ্ঠা হবে। এবং কেবল ন্যায় বিচার নয়, একটা রাষ্ট্রে যদি অধিকাংশ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি না হয়, সত্যিকার অর্থে জনগণের মধ্যে ঐক্য তৈরি হয় না। ধন্যবাদ মাননীয় সত্যিকার সদস্য। অর্থে গণতন্ত্র তৈরি হয় না। মাননীয় স্পিকার, 30 সেকেন্ড। এবং সেই কারণে একদিকে ন্যায় বিচার, অন্যদিকে এই খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরির মধ্য দিয়ে জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। আর যেই দেশে জনগণের ঐক্য প্রতিষ্ঠা হয়, যেই দেশে ঐক্যের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে, সেই জনগোষ্ঠীকে কেউ পরাজিত করতে পারে না। তার মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয়। ফলে ন্যায় বিচার, গণতন্ত্র, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা এবং সার্বভৌম বাংলাদেশ, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখের পরে 7ই আগস্ট পরিষ্কার করে এই দেশের মানুষের সামনে একটা দিশা হাজির করে গিয়েছিলেন যে এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কেবল একটা বক্তব্য নয়, এটা বাংলাদেশের সামনে একটা রাজনৈতিক দিশা, যে দিশার মধ্য দিয়ে আজকের বিশ্ব বাস্তবতায় আমরা কোথায় যাব সেটা আমাদের ঠিক করতে হবে। জুলাই শহীদদের রক্তের ঋণে সারা বাংলাদেশের মানুষ এই সংসদ আবদ্ধ। এই সংসদকে জুলাই শহীদদের রক্তের ঋণকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। সেই দিকেই মাননীয় প্রধানমন্ত্রী সহ, মাননীয় সংসদ নেতা সহ, বিরোধী দলের নেতা সহ, এই মাননীয় স্পিকার, সকল সদস্যরা আমরা সেই দিকে অগ্রসর হব। তখনই জুলাই শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা, ভালোবাসা, তাদেরকে স্মরণ করা এবং সকল আহত যোদ্ধাদের এবং সকল লড়াকুদের আকাঙ্ক্ষাকে ধারণ করা সম্ভব হবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি একটি বিষয় অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কার্যপ্রণালী বিধি প্রত্যেক সংসদ সদস্যের জন্য বাইবেলের মতো। এটি অনুগ্রহ করে আপনারা মনোযোগ সহকারে পড়বেন, বিশেষ করে যারা নবীন সদস্য। এবং একটি আচরণবিধি হলো, স্পিকার যখন কোনো সদস্যের উদ্দেশ্যে বক্তব্য রাখে, সেই সদস্য তখন নিজের সিটে বসে পড়বেন। এটা ভবিষ্যতে আপনারা পালন করবেন, এটাই সংসদীয় রীতিনীতি। এখন বক্তব্য রাখবেন শহীদউদ্দিন চৌধুরী, মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়। একটু সংক্ষিপ্ত করবেন, আমাদের অনেক অনিষ্পন্ন কাজ রয়ে গেছে সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনি আজকের এই জুলাই অভ্যুত্থানে, গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সর্বপ্রথম বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে গুম খুনের শিকার হয়েছেন,
এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বশেষ তিনি আমাদের থেকেও বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ দেখেছি এবং সেই হেলিকপ্টারে যে গুলিগুলো হয়েছিল সেদিন মেধার জন্য যারা আন্দোলন করেছে, বিশেষ করে এই দেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখার জন্য ওই ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, একদলীয় শাসন করেছিল এবং এক ব্যক্তির শাসন করেছিল, তারাই সেদিন সেই হত্যার জন্য নির্দেশনা দিয়ে জুলাইয়ে যারা আমরা একত্রিত হয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এদেশের ছাত্র জনতার নেতৃত্বে তাদেরকে দমিয়ে রাখার জন্য ওই সিদ্ধান্তটুকে নিয়ে তারা রক্তের বন্যা সেদিন বয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমরা যারা সেদিন আন্দোলন সংগ্রামে একত্রিত হয়েছিলাম, একের পর এক গ্রেপ্তার করেছিল, গণগ্রেপ্তার করেছিল। আমি সেদিন ডিবি অফিসে যখন যাই, সেই স্মৃতিটুকু শুধু আজকের এই পার্লামেন্টে তুলে ধরেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। মাননীয় স্পিকার, ডিবি অফিসে যখন যাই 25 জুলাই আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। উপর্যুপরি তাদের উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল। আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করা অবস্থায় আজকের সরকার দলীয় অনেক সদস্য তো ছিলেনই, আমাদের অনেক ছাত্রনেতাও ছিলেন এবং বিরোধী দলীয় যারা এখানে কথা বলেছেন তারাও সেদিন এক রুমে একভাবে আমরা আবদ্ধ অবস্থায়, নির্যাতিত অবস্থায় ছিলাম। আমরা যখন উপর্যুপরি ওই ডিবি অফিসে শুনছিলাম যে হত্যা এবং হত্যা হচ্ছে, খুন এবং খুন, রক্ত এবং রক্ত, তখনও বুঝতে পারি নাই 5 আগস্ট সেদিন ওই ফ্যাসিবাদ বিদায় নেবে। মহান আল্লাহ তাআলার হুকুম, 5 তারিখে 5 আগস্ট আমরা যখন দেখলাম ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা কান্নায় ভেঙে পড়লাম। জেলখানায় থেকে, জেলখানায় আমরা একে অপরকে আলিঙ্গন করেছি এবং তখন একটা ভিডিও বার্তা যখন পেয়েছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, যে আমাদেরকে এই দেশ রক্ষা করতে হবে, অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুনভাবে দেশটা গঠন করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন সেটা আমাদেরকে নাড়া দিয়েছিল। বিদায় ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের নির্বাচনী এলাকা এবং আমাদের সংগঠন সহ অন্যান্য সবাইকে সেই মেসেজটুকু দেওয়া যেন আমরা সবাই দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াই। মাননীয় স্পিকার, আজকে আমি এখানে উপস্থিত সরকারি দল, বিরোধী দল এবং যারা নির্বাচিত হয়ে মাননীয় সংসদ সদস্যবৃন্দ এসেছেন, এই জাতি আমাদেরকে দিকে তাকিয়ে আছে। এই জাতির প্রত্যাশা অনেক, কিভাবে নতুন বাংলাদেশটাকে গড়ব এবং বাংলাদেশটাকে গড়তে গিয়ে আমরা যেন সেই দায়িত্বটুকু নিই। আজকে তাই আজকে আমি মনে করছি যে আপনি আমাকে যে সুযোগটা করে দিয়েছেন, আমরা এখান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের পাশে থেকে, জনগণের জন্য এই বাংলাদেশ,
জনগণের জন্য এই বাংলাদেশটাকে আমরা যেন এই পার্লামেন্টকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকের এই মাহেন্দ্র ক্ষণে আমরা যেন সেই মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ। পাশে জনগণের যে সরকার এবং এই সরকারের নেতৃত্বে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার সবাইকে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, অনেক কার্যক্রম এখনো অনিষ্পন্ন রয়েছে। এখন আমি শোক প্রস্তাবে উল্লিখিত ব্যক্তিবর্গ এবং জুলাই যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর মোনাজাত করবেন মাননীয় ধর্মমন্ত্রী, মাননীয় মন্ত্রী জনাব কায়কোবাদ। 1 মিনিট নীরবতা, তারপর মোনাজাত। 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন। মাননীয় সদস্য, এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপর মোনাজাত হবে। মোনাজাত করবেন ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদ। আপনি তারপরে দরকার হলে বক্তব্য রাখতে পারেন, কিন্তু এখন আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি, অনেক কাজ অনিষ্পন্ন রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তো আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। এখন মোনাজাত পরিচালনা করার জন্যে মাননীয় ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদকে অনুরোধ করছি। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم ও মেহেরবান আল্লাহ, ও দয়াবান আল্লাহ, আপনি তো মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সংসদ দান করেছেন। আপনার রহমত, দয়া, আপনার মেহেরবানি আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা যদি সারা জিন্দেগি আপনার কাছে সেজদায় পড়ে থাকি, আপনার কিঞ্চিত শুকরিয়া আদায় হবে না। আপনি এই জালেমদেরকে বিদায় করে দিয়ে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদে এনে হাজির করেছেন। আয় আল্লাহ, আজকে যাদের শোক প্রস্তাব করা হয়েছে, বিশেষ করে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, উনার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন, উনার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন। উনার পরিবার পরিজনদের, সন্তানদেরকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আপনি শহীদি দরজা দান করেন। আল্লাহ, উনাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি দরজা দান করেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করেন।
তাদের পরিবার পরিজনদের প্রতি খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাদের পরিবার পরিজনদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আল্লাহ জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে আল্লাহ তাদের জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যান। আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করেন। তাদের পরিবারের কি অবস্থা আপনি আল্লাহ জানেন। আল্লাহ গো, আমি তো দেখেছি মুরাদনগরে যে কয়েকজন শহীদ হয়েছে তাদের পরিবারের অবস্থা কি আমি নিজের চোখে দেখেছি। আল্লাহ আরো কত শুনেছি। আল্লাহ তাদের জিম্মাদার আপনি আল্লাহ পাক হয়ে যান। আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করেন, তাদের সেবা করার তৌফিক দান করেন, তাদের সমস্যাগুলির সমাধান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই 17 বছরে আমাদের মধ্যে যারা জেলখানায় ছিল, অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আপনি আল্লাহ তো সব জানেন। আল্লাহ উনাদের প্রতি খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, আমাদেরকে সবাই মিলেমিশে দেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সংসদ নেতার প্রতি খাস রহমত নাজিল করেন, উনাকে হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। तमाम দুনিয়ার মানুষকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে আল্লাহ, আপনি দয়া করে তা থেকে মুক্ত করে দেন। আল্লাহ আল্লাহ, যাদের জন্য আজকে সুখ প্রস্তাব আনা হয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ, আমাদেরকে দেশকে ভালোবাসার তৌফিক দান করেন, আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করেন। অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার থেকে সবাইকে মুক্ত রাখেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে। শোক প্রস্তাবগুলোর অনুরূপী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শোক সন্তপ্ত পরিবারের কাছে প্রেরণ করা হবে। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় অধ্যাদেশ। আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে সংবিধানের 93 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ সংশোধন আদেশ 2024, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, অধ্যাদেশ নং 4/2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, অধ্যাদেশ নং 5/2024, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন অধ্যাদেশ 2024, অধ্যাদেশ নম্বর 6/2024 কি মাননীয় আইনমন্ত্রী, আপনাকে এই অধ্যাদেশসমূহ সংসদে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সকল সংসদ সদস্যবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। আপনি উপস্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93-এর দফা 2 ও 4-এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি, যার তালিকা নিম্নরূপ। বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অধ্যাদেশ 2024, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ 2024, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024, পানি সরবরাহ পাওয়া নিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2024, সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ 2024, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন অধ্যাদেশ 2024, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ অধ্যাদেশ 2024, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2024, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ 2025, দি এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন সংশোধন অধ্যাদেশ 2025, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন অধ্যাদেশ 2025, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার সংশোধন অধ্যাদেশ 2025, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন অধ্যাদেশ 2025, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গমাতা শেখ ফজিলুন্নেতা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন অধ্যাদেশ 2025, পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন অধ্যাদেশ 2025, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2025, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ 2025, কোড অফ সিভিল প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ 2025, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন অধ্যাদেশ 2025, অর্থ অধ্যাদেশ 2025, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025, নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ 2025, নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025, অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধন অধ্যাদেশ 2025, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সংশোধন অধ্যাদেশ 2025, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025,
নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ 2025, অর্থ সংক্রান্ত কতিপয় আইন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2025, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025, কাস্টমস সংশোধন অধ্যাদেশ 2025, আয়কর সংশোধন অধ্যাদেশ 2025, জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025, আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025, বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025, গণভোট অধ্যাদেশ 2025, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ 2025, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025, সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ 2026, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026, রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ 2026, গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2026, আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2026, বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026, বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা অধ্যাদেশ 2026, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2026, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ 2026, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2026, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2026, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2026, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026, জুলাই গণঅভ্যুত্থান ও সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2026, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ অধ্যাদেশ 2026, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ 2026, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2026, রেজিস্ট্রেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা সংশোধন অধ্যাদেশ 2026, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট সংশোধন অধ্যাদেশ 2026, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন অধ্যাদেশ 2026, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ 2026, বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ 2026, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2026, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026 এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ 2026 আপনার সামনে উপস্থাপন করা হলো। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন সংসদ কাজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141
উইদিন ব্র্যাকেট 3 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2024 সনের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী এমপি, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2024 সালের বার্ষিক প্রতিবেদন মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা এবং মাননীয় সদস্য মহোদয়কে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। বিশেষ কমিটি, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলামকে প্রথমে বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর পূর্বে আপনি 2টা কমিটি গঠন করবেন। সেটা আপনার চেয়ার থেকেই 2টা কমিটি গঠন করবেন, তারপর আমি এটা উত্থাপন করব। আপনার টেবিল থেকে 2টা কমিটি আছে, কার্য মানে বিজনেস বিজনেস অ্যাডভাইজারি কমিটি এবং আরেকটা কমিটি, 2টা কমিটি আপনি উত্থাপন করবেন, তারপর বাকি 3টা আমি উত্থাপন করব। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 219 বিধি অনুসারে 220 ও 221 বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি মনোনয়ন দেওয়া হলো। সদস্যবৃন্দের নাম: 1 স্পিকার সভাপতি, 2 জনাব তারেক রহমান সংসদ নেতা সদস্য, 3 জনাব মোহাম্মদ শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা 188 ঢাকা 15 সদস্য, 4 ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 সদস্য, 5 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা 8 সদস্য, 6 বাবু গণেশ্বর চন্দ্র রায় 176 ঢাকা 3 সদস্য, 7 মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 সদস্য, 8 জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 সদস্য, 9 জনাব সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 সদস্য, 10 জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বরগুনা 2 সদস্য, 11 জনাব মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ 1 সদস্য মাননীয় মন্ত্রী, 12 সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 সদস্য, 13 জনাব ATM আজহারুল ইসলাম রংপুর 2 সদস্য, 14 জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা 11 সদস্য, 15 জনাব মোহাম্মদ নওশেদ জমির পঞ্চগড় 1 সদস্য। এবার আমি সংসদ কমিটি সম্পর্কে বক্তব্য রাখছি। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 249 বিধি অনুসারে 250, 256 বিধিতে বর্ণিত কমিটিসমূহের দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটি মনোনয়ন দেওয়া হলো। মাননীয় সদস্যগণের নাম: 1 জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চিফ হুইপ বরগুনা 2 সভাপতি, 2 জনাব রকিবুল ইসলাম খুলনা 3 সদস্য, 3 মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুর 3 সদস্য, 4 জনাব মোহাম্মদ কায়সার আহমদ সুনামগঞ্জ 3 সদস্য, 5 জনাব শহীদুল ইসলাম ফরিদপুর 4 সদস্য, 6 জনাব নয়াব ইউসুফ আহমেদ ফরিদপুর 3 সদস্য, জনাব SM জাহাঙ্গীর হোসেন ঢাকা 18 সদস্য, জনাব মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1 সদস্য, জনাব মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12 সদস্য, জনাব মোহাম্মদ আবুল হাসনাত কুমিল্লা 4 সদস্য। আর তো একটা বাকি না?
আমাগুলো হয়ে গেছে। জনাব চিফ হুইপ, আপনি আপনার কমিটি সমূহ উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদে চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে প্রত্যেক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংসদ কর্তৃপক্ষ কর্তৃক এই কমিটিতে প্রেরিত বিলসমূহ পরীক্ষা করে সংসদের রিপোর্ট পেশ এবং এর নিমিত্তে নিম্নলিখিত মাননীয় সংসদের সদস্যগণের সমন্বয়ে 14 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। মাননীয় সদস্যবৃন্দের নাম: জনাব জয়নাল আবেদিন ফারুক, বরিশাল 3, তিনি সভাপতি। জনাব জয়নাল আবেদিন, বরিশাল 3, সভাপতি। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, 181, ঢাকা 8, সদস্য। জনাব সালাউদ্দিন আহমেদ, 294, কক্সবাজার 1, সদস্য। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, 110/2, সদস্য। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, 81, ঝিনেদা 1, সদস্য। ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, 164, কিশোরগঞ্জ 3, সদস্য। জনাব এম মাহবুব উদ্দিন, 268, নোয়াখালী 1, সদস্য। ব্যারিস্টার কায়সার কামাল। মাননীয় স্পিকার, এই নামটা পরে পরিবর্তন করব, আমরা 8 নম্বর নামটা আমরা পরিবর্তন করব, ডেপুটি স্পিকারের নাম। জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি, 35, জয়পুরহাট 2, সদস্য। 10, জনাব মোহাম্মদ নওশাদ জমির, 1, পঞ্চগড় 1, সদস্য। জনাবা ফারজানা শারমিন, 58, নাটোর 1, সদস্য। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, 52, রাজশাহী 1, সদস্য। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, 65, সিরাজগঞ্জ 4, সদস্য। জনাব GM নজরুল ইসলাম, 108, সাতক্ষীরা 4, সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম বিশেষ কমিটি তার প্রস্তাব মতো এবং প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, আমি আবার পড়ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বিশেষ কমিটি গঠিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, এবার বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির গঠন। সংসদের সামনে প্রশ্ন হলো, মাননীয় প্রস্তাব মাননীয় চিফ হুইপ, আপনি বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি সম্পর্কে প্রস্তাব করতে পারেন। মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 240 বিধি অনুসারে 241 থেকে 243 বিধিতে বর্ণিত কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। এই কমিটির সদস্যবৃন্দ হলেন মাননীয় স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ, ভোলা 3, তিনি সভাপতি। জনাব তারেক রহমান, 190, ঢাকা 17, সদস্য। জনাব মোহাম্মদ শফিকুর রহমান, 188, ঢাকা 15, সদস্য। ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল, তিনি সদস্য। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, 181, ঢাকা 8, সদস্য। জনাব গয়েশ্বরচন্দ্র রায়, 176, ঢাকা 3, সদস্য। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, 110/2, সদস্য। জনাব জয়নাল আবেদিন ফারুক, 269, নোয়াখালী 2, সদস্য। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, 184, ঢাকা 11, সদস্য। এবং আরও একজন সদস্যের পদ বাকি আছে, তাই বিরোধী দল থেকে দেবে, আমরা সেই সংসদ সদস্যকে ইনক্লুড করে নেব। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি সম্পর্কে উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 222 বিধি অনুসারে 223 ও 24 বিধিতে বর্ণিত কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক। যারা এই কমিটির যিনি সদস্য আছেন তাদের নাম পড়ছি: জনাব মোহাম্মদ শাহজাহান 271 নোয়াখালী 4 সভাপতি, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনেদা 1 সদস্য, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব এম মাহবুদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া 275 নোয়াখালী লক্ষ্মীপুর 2 সদস্য, মোসাম্মদ তাহসিনা রুশদির 230 সিলেট 2 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জামির 1 পঞ্চগড় 1 সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 292 চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য, জনাব আক্তার হোসেন 22 রংপুর 2 সদস্য। ধন্যবাদ মাননীয়। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক। এটাই সংসদের সামনে এখন প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন মাননীয় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 73/2 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। মাননীয় সদস্যবৃন্দ, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন
এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা বজায় রাখুন, অপেক্ষা করুন ভাষণের জন্য। সম্মানিত সদস্য বৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন, রাষ্ট্রপতির ভাষণ শুনুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর 2/3 বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্যও রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদের সকল সদস্যের প্রতিও রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বীরাঙ্গনা মা বোনদের এবং আমাদের সকল শহীদদের যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিবার সামনের কাতারে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। জনাব স্পিকার, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে
এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আমি 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের এবং দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, যাদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। 2024 সালের গণ অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। নারী, পুরুষ, শিশুসহ আহত ও পঙ্গু হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। 5 শতাধিক মানুষ চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকাল দেশের ইতিহাসের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম অব্যাহত রেখেছে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। 137 জন গুরুতর আহত জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আহতদের 12,043টি স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা ও 2024 সালের জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও ভাতা অনলাইন ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হচ্ছে। সরকার জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, গবেষণা, উন্নয়ন, দিবস উদযাপন সহ নানামুখী কার্যক্রম ও বাস্তবায়ন করে যাচ্ছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে 2025 সালের 6ই অক্টোবর সরকার জুলাইয়ের গণ অভ্যুত্থানে শিশু শহীদদের 60টি পরিবারকে এককালীন 50,000 টাকা সমমূল্যের প্রাইজ বন্ড এবং সম্মাননা স্মারক প্রদান করেছে। ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদি মৃত্যুর নির্দিষ্ট স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদদের কবর সংরক্ষণ করা হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এবং 64টি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। জাতীয়ভাবে 36 দিনব্যাপী জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালা 2025 বাস্তবায়িত হয়েছে। জনাব স্পিকার, আজ এই মহান সংসদে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম এবং বর্তমান সরকারের কার্যক্রম ও পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরছি। তবে বক্তব্যের বিস্তারিত সংসদ সদস্যদের সামনে লিখিতভাবে উপস্থাপিত হয়েছে। জনাব স্পিকার, বর্তমান বৈশ্বিক অর্থনীতি এবং অস্থিতিশীল সময় অতিক্রম করছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি 2023-24 অর্থবছরের তুলনায় 2024-25 অর্থবছরে অনেকটা স্থিতিশীল রয়েছে। রেমিটেন্স সহ আরও কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। 2025-26 অর্থবছরে অর্থনৈতিক পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে সরকার আশা করে। একদিকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি এবং অপর দিক থেকে মুদ্রাস্ফীতি, রাজস্ব জিডিপির নিম্ন হার, এ ধরনের বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি
2025 সালের জানুয়ারি মাসে 9.94% থেকে হ্রাস পেয়ে 2026 সালের জানুয়ারি মাসে 8.58% দাঁড়িয়েছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। তৈরি পোশাক খাত থেকে গত এক বছরে 39.35 বিলিয়ন ইউএস ডলার অর্জিত হয়েছে। 2024-25 অর্থ বছরে রপ্তানি 8.60% বৃদ্ধি পেয়ে 48,300 মিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে। 2026 সালের 19 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 34.78 বিলিয়ন ইউএস ডলার। বর্তমান সরকার আরও নতুন রপ্তানি খাত এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। সরকার বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং পুঁজিবাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তদারকি কার্যক্রম উন্নতকরণ, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং খেলাপি ঋণ হ্রাসে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার ব্যাংক খাতে সুশাসন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার যৌক্তিকরণ এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর নীতি প্রণয়ন করবে বলে আশা রাখি। এ লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পুঁজিবাজারের সংস্কারের জন্য একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের পাশাপাশি ফ্যাসিবাদের শাসন আমলে পুঁজিবাজারে সংগঠিত অনিয়মও তদন্ত করবে। জনাব স্পিকার, 2025-26 অর্থ বছরের এডিপি প্রণয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, বেকারত্ব হ্রাস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দরিদ্র বিমোচন, কৃষি ও শিল্পের উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন, অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। বর্তমান সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশের কৃষি খাত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা করছে। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষির সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর ফলে 11 লাখেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবে। জনাব স্পিকার, 2024 সালের গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ। সেই লক্ষ্য অর্জনে ফ্যাসিবাদ পতন পরবর্তী সরকার কর্তৃক রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে জনগুরুত্বপূর্ণ খাত সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান সরকারও করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে উপজীব্য করে দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন এই 3টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
এই দুইটি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004 প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পায়। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়। এবারও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। জনাব স্পিকার, দেশের অর্ধেকেরও বেশি নারী শক্তিকে রাষ্ট্র রাজনীতির মূলধারার বাইরে রেখে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। নারীর অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার কার্যক্রম চালু করেছে। প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হলেও প্রথম পর্যায়ে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ 2,500 টাকা কিংবা সমপরিমাণ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। সরকার ইতোমধ্যে দেশের 14টি জেলায় পাইলট প্রকল্প হিসাবে ফ্যামিলি কার্ড চালু করেছে। সহায়তার পরিমাণের চেয়েও এই ফ্যামিলি কার্ডকে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে বিবেচনা করছে। সরকার দেশের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতিকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কার সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সার্বিক ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা উত্তরণে সহায়তা করছে। উক্ত কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তায় 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু, কালভার্ট নির্মাণ, বন্যা আশ্রয় কেন্দ্র ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি, হেরিংবন্ড রাস্তা নির্মাণ, বহুমুখী উদ্ধার ও অনুসন্ধান কাজের জন্য যন্ত্রপাতি, নৌযান সংগ্রহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, টিআর, কাবিখা, কাবিটা, সিপিপি কর্মসূচি এবং শরণার্থী বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছে। সরকার দরিদ্র বিমোচন, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। দেশের প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের আওতায় 1,30,00,000-এরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন। বর্তমান সরকার বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট ও স্কুল প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষায় স্কলারশিপ প্রদান করবে। তাদের সেবা নিশ্চিত করতে স্বতন্ত্র অধিদপ্তর গঠন করা হবে। জনাব স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সরকারের সময় মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। একই ধারাবাহিকতায় দেশে নারী শিক্ষার প্রসারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক এবং স্নাতক পাস ও সমমান অর্থ পর্যন্ত উপবৃত্তি কার্যক্রম চালু রয়েছে। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায়েও অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে নারীদের মধ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য
1976 সালে গঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় আর্থিক সঙ্গতিহীন নারীদের এককভাবে 25,000 টাকা থেকে 75,000 টাকা এবং দলগতভাবে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বিতরণ কার্যক্রম চালু রয়েছে। জাতীয় মহিলা সংস্থার নারী নির্যাতন প্রতিরোধ সেল এর মাধ্যমেও বিভিন্ন ইস্যুতে নির্যাতিত নারীদের বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রবর্তন ছাড়াও আরও কিছু কার্যক্রম চালু করেছে। জনাব স্পিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার আগামী 5 বছরে স্বেচ্ছাশ্রম ও সরকারি উদ্যোগে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থানের সৃষ্টি কাজ শুরু করেছে। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে বৃক্ষ চারা উৎপাদনের জন্য 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলা হবে, যা 2.5 লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবে। 2025 সালের জানুয়ারি মাস থেকে দেশের সকল ভূমি সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যান্ড সার্ভিস গেটওয়ে, মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ভূমি রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম এবং ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেম সমূহের দ্বিতীয় ভার্সন শুরু করা হয়েছে। নাগরিকদের জন্য ভূমি সেবা সহায়তা নির্দেশিকা 2025 এবং ভূমি সেবায় অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026 প্রণয়ন করা হয়েছে। দেশের 889টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র এবং কল সেন্টার 16122 চালু করা হয়েছে। বর্তমান সরকার এসব কার্যক্রম সুসংহত ও সমন্বিত করে জনগণের হয়রানি রোধ এবং দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করার কার্যক্রম চালু করেছে। সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক এবং সহজ করতে জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। জনাব স্পিকার, দেশের পানি সম্পদের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা, বন্যা ও মরুকরণ প্রতিরোধ নিশ্চিত করা হবে। একই সঙ্গে বর্তমান সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত স্বেচ্ছাশ্রম খাল খনন কর্মসূচি পুনঃবাস্তবায়নের মাধ্যমে সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন পুনঃখনন ও পুনরুদ্ধারের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিদ্যমান বন্দর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে চট্টগ্রামের সমুদ্র বন্দর, বিমানবন্দর, সামুদ্রিক এলাকা ও উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে জাহাজে ওয়েটিং টাইম 0 পর্যায়ে রাখা গেলে বন্দর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে বলে সরকার আশা করে। সরকার গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এলজিইডির মাধ্যমে সড়ক উন্নয়ন ও ফুটপাত, সেতু ও কালভার্ট, সাইক্লোন শেল্টার এবং উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং সম্প্রসারণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি, অবকাঠামো এবং অন্যান্য খাতসমূহ টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম।
তিনিই প্রথম পাহাড়ি জনগোষ্ঠী ও সরকারের মধ্যে চলমান সংঘাত নিরসনের জন্য শান্তির উদ্যোগ গ্রহণ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। জনাব স্পিকার, 1978 সালে প্রতিষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে যুব উন্নয়নে, বিশেষ করে যুবাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। বিদ্যমান কর্মসূচি ছাড়াও বর্তমান সরকার সকল মহানগর ও সারা দেশে যুব উন্নয়নে কর্মসংস্থান প্রশিক্ষণ সহ বিস্তারিত কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। বিভিন্ন আর্থসামাজিক কর্মসূচি ছাড়াও ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতার, ক্যারাটে, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলাধুলাকে একাডেমিক কারিকুলামে একটি আলাদা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সারা দেশে নতুন 20 স্পোর্টস কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় 2 দশক ধরে আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে সীমাহীন অধোগতি হয়েছে। সংস্কৃতির নামে নানা প্রবণতা দেশের মানুষের চেতনা ও মননে যে ক্ষতির সৃষ্টি করেছে তা খুবই উদ্বেগের বিষয়। এই সংকট দেশের ভাষা, সংস্কৃতি ও কৃষ্টিকে বিপন্ন করে তুলেছে। এই সমস্যাকে বর্তমান সরকার বিবেচনায় নিয়েছে এবং সুস্থ ও সাবলীল গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে, যা বাংলাদেশে নতুন চেতনার উন্মেষ ঘটাবে। জনাব স্পিকার, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে মোট 78,500 জন হজযাত্রী হজ পালন করবেন। হজ যাত্রীদের ফ্লাইট খরচ কমানোর জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার সাধ্যমতো আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে সরকার দেশের 3.5 লক্ষাধিক মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের সরকারি ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করেছে। পবিত্র রমজান মাসের থেকেই এই উদ্যোগ ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনাব স্পিকার, প্রায় 7.5 কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিক অধিকার ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। বর্তমান সরকার বিদ্যমান শ্রমবাজার সংরক্ষণের পাশাপাশি নতুন শ্রমবাজার সৃষ্টি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, চাহিদা ভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হবে। দেশে বিদেশে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য এবং নির্দেশনা সম্বলিত প্রবাসী কার্ড চালু করা হবে। 2025 সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে প্রেরিত কর্মীর সংখ্যা 11,31,000। বর্তমান সরকার 5 বছরে 1 কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উপজেলায় তালিকাভুক্তদের প্রশিক্ষণ, ভাতা প্রদান ও দরিদ্রদের ন্যূনতম খরচে প্রবাসে প্রেরণ করা হবে। চাকরি নিয়ে বিদেশে যাওয়ার পথ সুগম করতে সংশ্লিষ্টদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত
সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। জনাব স্পিকার, বর্তমানে মাতৃ শিশু মৃত্যু হ্রাস পেয়ে গড় আয়ু ৭২.৪ বছর উন্নতি হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার স্বাস্থ্য খাতে দুর্নীতি, অপচয় ও অবহেলা রোধ করে গণমুখী স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারের কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্য খাতে সরকারের পর্যায়ক্রমে জিডিপির ৫% বরাদ্দের প্রতিশ্রুতি রয়েছে। নাগরিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বর্তমান সরকার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর নীতি অবলম্বন করেছে। এরই অংশ হিসাবে সরকার সারা দেশে পর্যায়ক্রমে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ করতে যাচ্ছে। এর মধ্যে ৮০% হেলথ কেয়ারার হবেন নারী। জনাব স্পিকার, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানসম্মত ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার, পাঠ্যক্রম হালনাগাদ, সময়মতো পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ, অনলাইনে বেতন ভাতা ও উপবৃত্তি প্রদান এবং অবকাঠামো উন্নয়ন করেছে। বর্তমান সরকার স্কুল পর্যায় থেকেই এমন একটি নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চায়, যেখানে শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি হবে না। কোনো কারণে শিক্ষাবর্ষের যে কোনো পর্যায় থেকে কোনো শিক্ষার্থী ড্রপ আউট হয়ে গেলেও যাতে বেকার থাকতে না হয়, সেটি মাথায় রেখেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষা কারিকুলাম সংস্কারের উদ্যোগ নিয়েছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, লার্নিং উইথ হ্যাপিনেস, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, ক্রীড়া ও দেশীয় সংস্কৃতি শিক্ষায় গুরুত্ব আরোপ করা হবে। রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।